অনেক কিছু আমাদের অপছন্দের। আমি কি রাষ্ট্রের বাধ্যবাধকতা বাইরে যেতে পারি না। তো আপনাকে এই স্টেটে বসবাস করতে গেলে আপনাকে সেগুলো মানতে হবে। কথা হচ্ছে এই। হ্যাঁ, আমি স্যার লাস্ট পর্যন্ত বলতে চাই, আপনারা জরিমানা সহকারে ই করে আমি কত পাবো স্যার? এই আমি দিচ্ছি এবার টাকা। আপনার এখানে কয় টাকা ছিল? একবার দিচ্ছি। হ্যাঁ, এখানে 12 লক্ষ টাকা এই ছিল স্যার। দিচ্ছেন কয় টাকা? দিচ্ছি 3,09,000 টাকা। হ্যাঁ, তাহলে উনি 12 লক্ষ টাকা আর গুণ হলো এটা 2 লক্ষ টাকা ডিভাইডেড করছিল প্রদেয় কিস্তি 5 দিয়ে সমান সমান আসছিল কত এখানে? 2,40,000 সামথিং পাবে। 2 লাখ না, 2,40,000 প্লাস বোনাস। বোনাস পড়ে যায়। এখানে কাটাকাটিতে কত আসছিল? 2,40,000 স্যার। 2,40,000। এইটা হলো আপনি এই ক্যালকুলেশনে পাইবেন। দিছেন কত টাকা? 3,09,000 টাকা। 3,09,000 বা 2,40,000 বাকি টাকা জরিমানা। না, বোনাসও আছে। পারে বোনাস পড়ে যায়। মেয়াদ শেষ। আগে তার অঙ্ক মিলান। বোনাস যদি না হয় তাহলে কি দিবেন? মানে কোম্পানির 5 বছর বোনাসই হয়নি, তাহলে কি বোনাস দিবেন? তাহলে বোনাসের গল্পটা পরে। আগের অঙ্ক এই হলো অঙ্ক, যে টাকা কম পাইছেন এই টাকা হলো আপনার জরিমানা। এটা কন্টিনিউ না করার মানে কারণে 60,000 69,000 টাকা আমি হ্যাঁ 69,000 টাকা জরিমানা। আচ্ছা, এইবার এটা জরিমানা কমবে যত বেশি কিস্তি দেওয়া যাবে। আমার তো দেওয়া লাগছে, যেহেতু বোনাস করতো চাকরি দেওয়ার কথা আমি বোনাস পেয়েছি। চাকরি যদি আমি বোনাস ঠিক আছে, তাহলে শেষ। হ্যাঁ, তাহলে এরপরে সমস্যা যেটা বলছে বাকি অংশ হলো যে এই টাকাটা হলো অঙ্কের টাকা যোগ হলো বোনাস হলে বোনাস। 3 হলো 3টি বলবো, 4 দিলি বা তাহলে আমার আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই প্রবলেম সলভ হইছে তো? কিন্তু আমি আরেকটা প্রশ্ন আমি করতে চাই তার মধ্যে আপনাকে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, আমি বলতেছি স্যার যে আমাদের কোম্পানি আমাদের টার্গেট দিচ্ছে 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা দিলে আমার কি করবে? গাড়ি দিবে, ড্রাইভার দিবে, পিয়ন দিবে। হ্যাঁ, টার্গেট ফিল করতে। তে আমার টার্গেট ফিল করতে স্যার আমার বলে মোবাইল এক রাজা, প্রাচ্য দেশীয় এক রাজা, তার মনে হলো যে সে কিছু লেখাপড়া শিখবে, ফিলোসফি শিখবে। তা রাজার ইচ্ছা বলে কথা, তা সমস্ত জ্ঞানীগুণদের দেখে বললো যে যা তোমাদের কাছে আছে জ্ঞান সব বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে নিয়ে আসো, আমি পড়ে জ্ঞান অর্জন করবো। রাজার বয়স তখন 40। কত? 40। তার বয়স হলো 40, রাজার মনের ইচ্ছা হলো সমস্ত জ্ঞান জানবে। 10 বছরের সময় দেওয়া হইল জ্ঞানী গুণীদের। 10 বছর পরে তারা 50,000 বই নিয়ে আসলো। কতগুলা? 50,000। রাজার বয়স কত? 50। কত রাজার বয়স? 50। 40 বছরে চেয়েছিল জানতে, 10 বছর ঘুরে তার জন্য বই বানানো হয়েছে। এখন বয়স 50 বছর বয়সে 50,000 বই। রাজার পক্ষে পড়া সম্ভব? রাজা বলবে আমি না হয় পড়তেই চাইছিলাম, তাই বলে তোমরা এত বই বানাই নিয়েছো। আমি রাজা মানুষ, অল্পই বুঝি, এটাকে কনসাইজ করো, এটা কমায় নিয়ে আসো যাতে করে আমি বুঝতে পারি। তখন কি করা? রাজার ইচ্ছা। তাহলে এখন বয়স হলো রাজার 40, সরি 50 বছর বয়সে আবার বই কমাতে বললো, আবার 10 বছর। এই 50,000 বই কমায় বানাই নিয়ে আসলো 5,000। রাজার বয়স কত এবার? 60 বছর বয়সে 5,000 বই, কিন্তু বইয়ের ভলিউম কিন্তু বাড়তেছে, সংখ্যা কমতেছে, যোগ লাগাই দিতেছে, বইয়ের উঁচু হয়ে যেতেছে, তাই না? তা রাজা বললো কিন্তু তোমরা কি বোঝো না আমার কথা, আমি কি বলতে চাচ্ছি। মানে এটা কনসেপ্ট। শর্টহ্যান্ড বোঝেন তো আপনারা? সবাই বোঝে না। শর্টহ্যান্ড হলো একটা বাক্যকে দুইটা টানের মধ্যে নিয়ে এসে বোঝানোর জন্য বোধ বসে রাখা। এগুলো ডিকটেশন দেওয়ার সময় নেওয়া হয়, পরে সেখান থেকে আবার তারা এটা ট্রান্সলেশন করে। তো বললো যে তোমরা শর্টহ্যান্ডের মতো করে কাজ করো, আমি রাজা এটা বুঝবো। রাজার বয়স কত? 60 বছর বয়সে আবার 10 বছর। এই 5,000 বই থেকে বই বানায় নিয়েছে 50। রাজার বয়স কত? 70।
এই যে 50টা বই বানাই নিয়েছে, 50টা বই সাইজ কেটে জানেন একটা টেবিলের মতো বই। তাই তো হওয়ার কথা। 50,000 বই কম সাইজ করলে পারে যদি সেটা 50টা নিয়ে আসলে কি অবস্থা? বললো যে আরো কমাও, আবার 10 বছর 80 বছরের বই বানাই নিয়ে আসলো 5টা। এখন এই 5টার মধ্যে 50,000 বইয়ের গল্প আছে। রাজা কি শর্টন জানে? না। এটা কি পড়া সম্ভব? না এটা বোঝা সম্ভব? রাজার চাওয়ার সময় আগে 50,000 বইয়ের জ্ঞান অর্জন করার জন্য টাইম দিবে। বুঝা গেছে? চাইলে এটা হবে না, চাইলে এটা পাঠযোগ্য হবে না। বুঝা গেছে কি? রাজা কি এখন চোখে দেখে? আসলে তো এই জায়গায় রাজা তো এখন চোখেও দেখে না। এই জন্য আপনি চাইলেই হবে না, আপনাকে সেটার জন্য সময় দিতে হবে। বুঝা গেছে কি এবার? গল্পটা তোরাই লাগবে শেষ পর্যন্ত। আচ্ছা, 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজকে শেষ দিন। ইনশাআল্লাহ যাই আমরা আলোচনা আমরা থেকে যা জেনেছি সেটুকু কাজে লাগানো যাবে। একজন ব্যক্তি অনেক শিখলো, অনেক জানলো, তারপরে মজা করে ঘুমাইলো, তার এই শিক্ষা তো আর কোনো কাজে আসবে না। এটা একটা প্রায়োগিক বিদ্যা। প্রায়োগিক বিদ্যা মানে কি? যে বিদ্যা প্রয়োগ করা হয়, কাজে লাগানো হয়। তাইলে আমরা আজকে 2 দিন ধরে যা শিখলাম, জানলাম, সেগুলো কাজ করতে হবে না? তাহলে কাজ করার জন্য এখন আমাদের একটা পরিকল্পনা তৈরি করতে হবে, তাই না? সেই পরিকল্পনা নিয়ে মাঠে যেতে হবে, কারণ এটা তো টেবিলে বসে শিখলে তো টাকা আসে না। এই কাজটা আমরা শিখে আমাদেরকে মাঠে যেতে হয়, মাঠে যেয়ে মানুষের কাছে যেতে হয়, তারপরে তাদেরকে অনেক কথা বলতে হয়, তারপরে তাদেরকে কনভিন্স করতে হয়, তারপরে তারা তাদের কষ্টের টাকা আমাদের কাছে দিয়ে দেয়। সেই টাকাটা আমরা ব্যাংকে জমা করি, দেন আমরা একটা কমিশন বের করি। এখানে আমাদের ইনভেস্টমেন্ট বলতে কিন্তু তেমন কোনো টাকা ইনভেস্টমেন্ট নাই। এই যে একজন ব্যক্তি আছে, ইয়া কই, ও কই, বিপ্লব কই, বিপ্লব আমাদের সাথে অনেক দিন ছিল, তারপরে বিপ্লব এসব বাদ দিয়ে চলে গেল একটা বিজনেসে, কাপড়ের বিজনেসে চলে গেল। তারপরে বিপ্লব আর কাজ করে না, আবার বিপ্লব আসছে, এখন কাজ করছে, এখন ভালোই করতেছে। তা বিপ্লবরা জিজ্ঞেস করলাম যে ওই ব্যবসায় লাভ কত, লোকসান কত? তা বললো যে 1,03,000 টাকা লোকসান হয়েছে। তাই আমি বললাম যে ওই 3 লাখের 1 লাখ যদি ইনভেস্ট করতে নেই বিমায়, তাইলে কি হইতো? তাইলে আজকে গাড়ি বাড়ি হইতো। আমরা কত ইনভেস্ট করি বলেন তো দেখি? একটা পিয়নের চাকরির জন্য 10 লাখ টাকা ঘুষ দিতে রাজি থাকি, আর এই বিমার পিছনে 10,000 টাকাও আমরা খরচ করতে রাজি না। এই 10,000 টাকা লাগে কেন? সেটা হলো যে পোশাকের একটা গুণ আছে না? জি স্যার। সেই শেখ সাদির কথা মনে আছে তো? জি স্যার। হ্যাঁ, পোশাকের গুণে প্রথম দিন উনি ঢুকছে যেমন তেমন পোশাক পরে, কেউ তাকে আদর আপ্যায়ন করে নাই, বসতেও দেয়নি ভালো জায়গায়। পরের দিন রাজার দেওয়া পোশাক পরে যখন আসছে, তখন তাকে সেইভাবে আপ্যায়িত করা হয়েছে, তাই না? তাহলে পোশাকের তো একটা গুণ আছে, তাই না? আর সুন্দর পোশাক পরা মানুষের দিকে মানুষ তাকায়, সুন্দর পোশাক পরা মানুষের দিকে মানুষের মনোযোগ যায়, সুন্দর পোশাক পরা মানুষ, সুন্দরভাবে কথা বলা মানুষ, দেখতে সুন্দর মানুষ, মানুষ তার প্রতি মনোযোগী হয়, আন্তরিক হয়, তার কথা শুনতে চায়, তার সঙ্গে চলতে চায়, তার সঙ্গে বসতে চায়, হাঁটতে চায়, গল্প করতে চায়। এটা তো ঠিক নাকি? একেবারেই ঠিক এইটা। এখন বলেন যে আমার চেহারা তো সুন্দর না। চেহারা সুন্দর হওয়া কোনো জরুরি না। জয়সূর্যের কথা মনে আছে? কেমন দেখতে? কালো। দূর, কালো বললে তো হলো না, কালো তো বহু রকমের আছে। জয়সূর্যার চেহারা হলো ভালো না, জয়সূর্যা হলো কম্পিটিটিভলি খাটো, জয়সূর্যার মাথায় হলো টাক। সেই জয়সূর্যা বিয়ে করলো কারে মনে নাই? তা জানেন না? হ্যাঁ, এই জয়সূর্যা বিয়ে করলে এক নায়িকাকে। বোঝা গেল যে চেহারা, টাক এগুলো কোনো ম্যাটার না। না, এটা তো বিয়ে করলো না স্যার। অনেক মেয়েরা তাদের প্রতি আকৃষ্ট হয়, এই দিলে বড় কথা। হ্যাঁ, অনেক মেয়েরা আকৃষ্ট হয় গুণের জন্য, গুণের জন্য। আচ্ছা, আমরা আরেকজন মহিলার কথা বলি, যেই মহিলা এই
এমন একজন মহিলার আমরা নাম নেই, মাদার তেরেসা। ও মাদার তেরেসা। জয়শ্রী কথা বলা গেছে আমার প্রস্তাব দিয়েছি তো ভারতের নায়িকেরা পাগল। হ্যাঁ আচ্ছা, তো এখন বলতে দেবো কেন স্যার? তাইলে আমরা বুঝলাম যে চেহারা কোনো বিষয় না। আজ ভালো কথা, মুস্তাফিজ যে স্কুলে দিলেও লেখাপড়া করতে চাইতো না, তাইতো না। খালি ভেরাইতো। হ্যাঁ মানে সাইকেল চড়ে তাও তারপরে খেলা থাকছে। এখন সেই মুস্তাফিজের জন্য মেয়েরা পাগল। পাগল ইন্ডিয়ার মায়ের মেয়েরা তাইলে বোঝা গেল হলো যে যোগ্যতা হলো গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুঝে গেছেন আর কি, তাইলে এদিকে গেলাম না। তাইলে চেহারা বিষয় না, না বিষয় হলো নিজেকে উপস্থাপন করবার পদ্ধতি জানা থাকতে হবে। যোগ্য একদিনে হয় না। মানুষ যখন যোগ্য হয়ে যায় তার চেহারা তখন সুন্দর হয়ে যায়। ঠিক না বেঠিক? রাইট। ডক্টর ইউনূসের চেহারা কি খুব সুন্দর? কিন্তু ডক্টর ইউনূস হওয়ার কারণে তার চেহারা সুন্দর লাগে। যেমন স্যার আপনি একটা প্রমাণ স্যার। আপনি জানেন আপনি খুব ভালো লাগে। খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আপনি শুধু এত কিছু আছে। আমি প্রথম দিন যখন বসে থাকছেন আমি তো এই পাগলকে বসে রয়েছি। হ্যাঁ আমি বক্তব্য দেখি কি ভালোই লাগে দেখি। ইনি কি ভালো বক্তব্য দেন। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে ওই যে টাকা লাগে, 10,000 টাকা খরচ করা দরকার। পান দেন, পান। পান খাইয়ে। তো এখন বিষয়টা হলো যে হ্যাঁ ভালো হয়েছে, 150 লাগে। তাইলে 10,000 টাকা খরচ করতে হবে। 10,000 টাকা। 10,000 টাকা খরচ করতে হবে। 10,000 টাকা খরচ করতে হবে হলো যে আপনার গেটআপ, হ্যাঁ সেটআপ গেটআপ এটা একটু সুন্দর থাকা দরকার আছে। আচ্ছা, এটার সঙ্গে আমরা একজন নায়িকার নাম জানি, তার নিয়ে বিতর্ক থাকতে পারে। আমরা সেই বিতর্কে যাব না। হ্যাঁ, আমরা শুধু গুরুত্বটা নিব। হ্যাঁ, পরিমণি জি স্যার। সে যেভাবে যাই হোক বাংলাদেশের 1 নম্বর নায়িকা। তার এই জায়গায় আসতে কিন্তু অনেক কাঠখড়ি পুরাইতে হয়েছে, অনেক কড়া চড়া মূল্য দিতে হয়েছে। আচ্ছা, মাধুরী দীক্ষিত অনেক সুন্দর করে হাসে না? আচ্ছা, এইটাই কি মাধুরী দীক্ষিত জন্ম থেকে এরকম সুন্দর করে হাসে? হ্যাঁ, এই হাসিটার প্র্যাকটিস করতে হয়েছে, তাই না? আচ্ছা, দিদি কি যেন একটা দিদি হয়, দিদি নাম্বার 1 এ রচনা ব্যানার্জি বড় হা করে হাসে। বড় হা করে হাসা কিন্তু প্র্যাকটিস করতে হয়, খুব সহজ। আচ্ছা, তারপরে হাসির অনুষ্ঠানগুলোতে যারা হাসে তারাও হাসি প্র্যাকটিস করে। কেন বলছে এগুলা? মানুষের সামনে কথা বলতে গেলে কথা বলার জন্য একটা প্র্যাকটিস আছে, তাই না? জি স্যার। হাসিটা সুন্দর হওয়ার জন্য প্র্যাকটিস হওয়ার দরকার আছে। শুধু একটা হাসি এর জন্য কি ঘটনা ঘটেছিল জানেন তো? কি যেন কোনটা স্যার? এটা পারস্যের কবি হাফিজ। তো সে সমরকন্দ আর বোখারা বিলাই দিবার চাইছে, তাই না? একটি মাত্র হাসির জন্য। আর আমাদের দেশে একটা গান আছে, যদি সুন্দর একটা মুখ পাইতাম। কোন জায়গায় পান খাইতো? সদর ঘাটে। আর চট্টগ্রামের লোকেরা বলে মহেশখালীর পানের কিনি বানাই খায়। ব্যাপার হলো যে এইগুলো জীবনে এটার দরকার আছে, আছে না? আছে। এখন জীবনের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত আমাদের সেগুলো শিখতে হবে। এগুলো মজা করার বিষয়। সংসার সুন্দর করার জন্য যেমন তেমন সংসার করলে যেমন তেমন হবে, কিন্তু নায়ক নায়িকারা যেভাবে সংসার করে তার জন্য কত পরিশ্রম করতে হয়। তো সংসারেও এইগুলো প্র্যাকটিস করতে হয়। সংসারেও সুন্দর করে হাসতে জানতে হয়, সংসারেও সুন্দর করে কথা বলতে জানতে হয়, না হলে পরে হয় না। তার মানে ভালো কিছু যদি আমরা অর্জন করি সেটা ব্যবসাতেই না, সকল জায়গাতেই না। ভুল কথা হলো এটা। তাহলে তার জন্য কিন্তু একটা প্রিপারেশন আছে, তাই না? সেই প্রিপারেশন নিয়ে আমরা যে কাজে নেমেছি, এটা সেলসম্যানশিপের কাজ। সেলসম্যানশিপে বলা হয় যে যে হাসতে জানে না সেজন্য ব্যবসার জন্য দোকান না খুলে। আমাদের এটা তো ব্যবসা হবে না, তাইলে আমাদের এটা জানতে হবে। যেমন যে নায়িকা ফারিনা 14 কথা বলে,
খালি মুখ দিয়ে কথা না, চোখ দিয়ে কথা বলে। আমরা এই জায়গায় একটা লেখা হ্যাঁ। দিয়েছি। নন্দিত শিল্পী লেখাটা আপনারা চোখ দিয়ে উঠতে বলছে এখানটায়। থামেন। লেখাটা হলো আব্রাহাম লিঙ্কনের একটা উক্তি। আব্রাহাম লিঙ্কন বলতেছে হলো, আমার মনে সব সময় অনুরণিত হয়। আব্রাহাম লিঙ্কনের সেই উক্তিটি, আমি প্রস্তুত হব, কারণ কোনো একদিন আমার সুযোগ আসবে। লিঙ্কনের সুযোগ তিনি ভালোভাবেই কাজে লাগিয়েছিলেন। তাই প্রস্তুত হও, তোমাদের সামনে সুযোগ আসবে। যদি তুমি প্রস্তুত থাকো এবং তোমার জন্য সঠিক দরজাটি খুলে যায়, তখন তোমার কেবল একটি কাজই বাকি, আর তা হলো তোমাকে নিশ্চিত করতে হবে তুমি যে প্রস্তুতি নিয়েছো তার সবটুকু তুমি কাজে দেখাতে পেরেছো। বুঝা গেল কি? লাস্ট কথা তো বললেন না। যেটুকু দরকার সেটুকু বলছি। তো আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা একবার হরিণ শিকার করতে গেছিলাম এই রাঙ্গুনিয়ায়। তো হরিণ শিকারের প্রস্তুতি হলো যে হরিণ যে পথ দিয়ে যায় সেই পথের আড়ে যে শিকার করবে বন্দুক নিয়ে সে বসে থাকে, একাধিক শিকারী, আর বাকিরা ধাওয়া করে। ধাওয়া করলে হরিণ যখন ওই জায়গা দিয়ে যায় তখন গুলি করতে হয়। হরিণ কিন্তু ওই পথ দিয়ে যাবে, তার আগে আমার এম ঠিক করা লাগবে না? হরিণ তো বিদ্যুতের বেগে পার হয়। হ্যাঁ, বিদ্যুৎ বেগে পার হয়ে যাবে হরিণ। আমরা ধাওয়া করেছি, সত্যি সত্যি হরিণ বিদ্যুৎ বেগে পার হয়ে গেছে, আমাদের শিকারী গুলি করতে পারেনি। আমরা 2টা বন্দুক নিয়ে গেছিলাম। তো তার মানে আমাদের প্রস্তুতি ঠিক হয়নি, ছিল না। তাই না? এই কথাটাই জরুরি যে আপনার আমার সামনে এরকম সুযোগ অহরহ আসছে এবং আসবে, কিন্তু যদি আমার প্রস্তুতি না থাকে তাহলে কিন্তু সুযোগ লাভ দিয়ে চলে যাবে। এই কথাটা বলতে চাইছি। সেই প্রস্তুতির অংশ হিসেবে হলো আজকের এই প্রশিক্ষণ, তাই না? জি, স্যার। কারণ অনেক টেকনিক্যাল বিষয় এখানে আছে, সেই বিষয়গুলো জানা দরকার এবং উপযুক্ত স্থানে এটা প্রয়োগ করা দরকার। তাহলে এখান থেকে ফলাফল আসবে, না হলে এখান থেকে ফলাফল আসবে না। তাহলে আমাদের সামনে সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগটা জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। হরিণ খুব মুহূর্তের মধ্যে লাফ দিয়ে পার হয়ে গেছে, 2জন বন্দুকধারী বসেছিল আমাদের সাথে, কিন্তু তারা গুলি করেছে লাগেনি। কিন্তু অন্য শিকারী এত গুলি করে লাগে তো, হরিণ মারা পড়ে তো, তাদের পারফেকশন বেশি, তাদের প্রিপারেশন বেশি, আর তাদের রেজাল্টও বেশি। তাহলে আমরা এই কথাটাই কিন্তু বলতেছি। এই কথাটা বলেছে কে? আব্রাহাম লিঙ্কন। তাকে কি চেনেন? জি স্যার। কে? মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট। ব্যক্তি জীবনে তিনি একজন শ্রমিক ছিলেন। আমেরিকাতে যখন শীত প্রধান এলাকায় তার বসবাস, বাঁধের কাজে একজন শ্রমিক পাওয়া যাচ্ছে না, সেই শ্রমিক ছিলেন হলো আব্রাহাম লিঙ্কন। মানে নরমাল শ্রমিক যায়নি, উনি অ্যাবনরমাল শ্রমিক বলবো না স্পেশাল শ্রমিক বলবো, এখন স্পেশাল, সেইখানে উনি গিয়েছেন। সেই ব্যক্তি কিন্তু প্রেসিডেন্ট হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের। গণতন্ত্রের যে ডেফিনেশন দেওয়া আছে তার মধ্যে আব্রাহাম লিঙ্কনের ডেফিনেশন আছে। কি বলেন তো? গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, কে দিয়েছে? আব্রাহাম লিঙ্কন। সো আব্রাহাম লিঙ্কন জানতো যে সুযোগ একদিন আসবে, তার জন্য তার প্রিপারেশন ছিল। সেই প্রিপারেশন যেদিন এসে গেছে উনি কাজে লাগিয়েছেন, উনি প্রেসিডেন্ট হয়ে গেছেন। বোঝা গেছে? তাহলে আমরা মূলত শিকারেই বের হই, আমরা মূলত ব্যবসার জন্যই বের হই। আমাদের 100% প্রিপারেশন থাকতে হবে সব সময়ের জন্য। যখনই সুযোগ আসবে সেই সুযোগটা আমরা কাজে লাগাবো। বোঝা গেছে কি? তাহলে প্রশিক্ষণটা কাজে লাগবে যখন এখান থেকে রেজাল্ট আসবে, তার আগে। আরেকটা লাগে দেখেন, জীবন অনেকটা ব্যাটসম্যানের ব্যাটিং এর মতো। এখানে তোমাকে একের পর এক নানা রকম বলের মুখোমুখি হতে হবে। একজন ভালো ব্যাটসম্যান জানে না কখন সে মারার মতো বলটি পাবে, কিন্তু সে জানে এক সময় আসবেই, আর তখনই সেই বলটি পাবে, আর তখনই ছক্কা পিটাবে। বুঝা গেছে কি? কত রকমের বল হয়, ইন সুইং হয়, আউট সুইং হয়, বাউন্স হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো ব্যাটসম্যান অপেক্ষা করে কিসে? চান্সের। এর মধ্যে যে বলটা
আসবে সেটাতে সে 6 নিয়ে নিবে। আমাদের কাজের ক্ষেত্রেও কিন্তু এইরকম নানা রকমের বল এখানে আসবে, বাট আমাদের প্রিপারেশন থাকতে হবে সিরিয়াসলি। এক নম্বর হলো যে আউট হওয়া যাবে না, পিছিয়ে থাকতে হবে। আর 2 নম্বর সুযোগের অপেক্ষা করতে হবে, সুযোগ মতো পেলেই ছক্কা হাঁকাইতে হবে। বোঝা গেছে কি? সেজন্যই আজকের এই প্রশিক্ষণ। মারে দেবার খাও কথা বলে তাতে ভয় হয়। ভয় তো হবে। এই যে জিটেরি মিটেরি গানিম আর মিফতা, এই লোকটাকে দেখেছেন নাকি? হ্যাঁ, কে? লাইট অফ করে সুন্দর দেখতে পেতাম আমরা। লাইটটা খুব দেখে নাকি? গানিম আল মুফতা কাতার বিশ্বকাপের সেরা এবং সর্বোচ্চ স্পটলাইটে এই তরুণ। তিনি তার শারীরিক অক্ষমতাকে শক্তিতে রূপান্তর করেছেন। দিন যাচ্ছে আর প্রতিনিয়ত নিজেকে শ্রেষ্ঠত্বের দিকে ধাবিত করছেন। গানিম, হ্যাঁ এটুকুই, ঠিক আছে। এই গানিম আর মিফতাকে আপনারা দেখেছিলেন? জি স্যার। শরীরের অর্ধেক নাই, নিচের অংশ নাই, দেখেছেন না? এইটা কোনটা বলেন তো? বসে আছে না, নিচে তার তো পাওই নাই, নিচের অংশ নাই। ওই বসা, ওই দাঁড়ানো, ওইটুকু, আর কিছু নেই। বিশ্বকাপ উদ্বোধনে আমরা দেখেছি ওয়াকা ওয়াকা, তাই না? কে গান গাইছে? কে? শাকিরা। তো বিশ্বকাপে এইরকম অনুষ্ঠান করা লাগে, আমরা এটা জানছি, এছাড়া বিশ্বকাপ হয় না। কিন্তু এই বিশ্বকাপে দেখলাম কোনো শাকিরা নাই, কিন্তু সারা পৃথিবী এটাকে ফেলে দেয়নি, এটাকে সিরিয়াসলি রিসিভ করেছে। ভালো কিছু করলে আপনারা এরা সবাই রিসিভ করবে। তো গানিম আর মিফতার সাথে কিংবদন্তি অভিনেতা এই পাশে দাঁড়ায়, সারা পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড শ্রেষ্ঠ, সে আছে এখানে দাঁড়ায় আছে। সে আর একই মঞ্চে একই ফ্রেমে আসছে, তাই না? গানিম আর মুফতার একটা কমিটমেন্ট আমার কাছে মনে হয়েছে। আমি গানিম আর মিফতার সেন্টিমেন্টটাকে আমার মতো করে লিখেছি। পড়ি একটু। এই যে আপনার আবৃত্তিটা ভালো হয়েছিল। হ্যাঁ, ভালো ছিল। বিশ্ব জয়ের স্বপ্নপথে একতরফা আমি। একতরফা মানে কি? একাই চলো। অ্যাপিল আছে? কোন সুপারিশ আছে? কারণ অ্যাপিল কোনো কিছু নাই, এক সিদ্ধান্ত। এক সিদ্ধান্ত। বোঝা গেছে? এটা একতরফা। নাই হারাবার কিছুই আমার, নাই পিছুটার মোড়, বিশ্ব জয়ের স্বপ্ন পানে শুধুই আমার ভোর। সামনে শুধু এগিয়ে চলা উষর মরুর পানে, ফুল ফোটাবো দূর সাহারায় ভালোবাসার গানে। আয় ছুটে আয় আলোর পথে, ভালোর পথের সাথী, সাদা কালো লম্বা খাটো সকল মানব জাতি। হিংসা বিভেদ বিদায় করে সত্য সওদা করি, হানাহানির সমাজ ভেঙে নতুন সমাজ গড়ি। ইচ্ছে আমার আলোর তরি, ভালোর পানে চলি, বাধার পাহাড় পিছনে ফেলে ফোটাই স্বপ্ন করি। মুক্ত আকাশ সূর্য হাসে রাতে তারার মেলা, কৃষ্ণ গহ্বরে ভাসাই ছায়া পথের ভেলা। স্বপ্ন আমার সুখ সৌধ হীরার চেয়েও দামি, বিশ্ব জয়ের স্বপ্ন পথে একতরফা। যদি কমিটমেন্ট এরকম হয় তাহলে তাকে ঠেকায় রাখার কেউ নেই। বুঝা গেছে কি? এই মুক্ত আকাশ সূর্য হাসে রাতে তারার মেলা, কৃষ্ণ গহ্বরে ভাসাই ছায়াপথের ভেলা। কেউ বলতে পারেন এই লাইনটা একটু ইলাবোরেট করতে পারবেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, কৃষ্ণ গহ্বরে ভাসাই ছায়াপথের ভেলা, এইটুকু। কৃষ্ণ গহ্বর মানে কৃষ্ণ তো কালোতে ভরপুর, ঠিক আছে? কৃষ্ণ গহ্বরের ভাসাই ছায়াপথের ভেলা, ভাষায় ছায়াপথের ভেলা মানে ওই কালো বা অন্ধকার বা অন্ধকারাচ্ছন্ন জায়গাটাকে আলোকিত করার জন্য আপনি ছায়াপথের সেই ভেলা ইউজ করেছেন। আচ্ছা, ওনাকে তবু একটা হাততালি দিব, চেষ্টা করুন। কিন্তু এই পারসেপ্টের নাম্বার 10 আপনাকে দেওয়া হলো, 10।
90 বাদ থাকলো নাম্বার। কেন? কৃষ্ণ গহ্বর একটা কসমোলজিক্যাল কনসেপ্ট। কসমোলজিক্যাল কনসেপ্ট বুঝেন? বিশ্ব সৃষ্টি যেভাবে হয়েছে তার একটা আইডিয়া হলো এই ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল থিওরিটা হলো এই যে মহাশূন্যে এইরকম একটা ব্ল্যাক হোল আছে যেখানে সূর্য না, এই সূর্য তার 9টা গ্রহ, এইরকম লক্ষ সূর্য নিয়ে একটা ছায়াপথ আছে, এইরকম আরো অনেকগুলো ছায়াপথ, লক্ষ ছায়াপথ নিয়ে একটা গ্যালাক্সি আছে। এইরকম গ্যালাক্সিও ঘুরতে ঘুরতে যদি কৃষ্ণ গহ্বরে যায় তাও হারায় যায়, ও আর ফেরত আসে না। সেখানে সে বলছে যে কৃষ্ণ গহ্বরেও আমি ছায়াপথের খেলা বসাবো। ও যেখানে কোনো কিছু অস্তিত্ব পাওয়া যায় না সেখানেও সে তার অস্তিত্ব সমাসীন করতে চায়। এই হলো কনসেপ্ট, বোঝা গেছে? ড্রিমটা হলো এইরকম। ঠিক আছে, আমি ছোট সেন্সে ধরি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ছোট ঠিক আছে। কালো হ্যাঁ, মুক্ত অন্ধকারাচ্ছন্ন পরিবেশ সমাজ, এটাকে উনি বদলাইয়ে হ্যাঁ। ছায়ায় দিতে চাচ্ছেন। ডেফিনেটলি হ্যাঁ, ওই পার্সেন্টে ঠিক আছে। কিন্তু শব্দ, প্রত্যেকটা শব্দই খুব গুরুত্বপূর্ণ কবিতার ক্ষেত্রে। এক একটা শব্দ এক একটা গল্প। একটা শব্দ একটা গল্প। একটা উক্তি আছে যে জাহান্নামে বসে হাসি পুষ্পে হাসি। হ্যাঁ, ওই রকমই। পরের লাইন, স্বপ্ন আমার সুখ সৌধ হীরার চেয়েও দামি, বিশ্বজয়ের স্বপ্ন পথে একতরফা আমি। এই একতরফা আমি হওয়া দরকার সকল কাজের ক্ষেত্রে, তাহলে সাকসেস। যে যাই বলুক, আমার সিদ্ধান্তে আমি অটল, আমার একটা লক্ষ্য আছে। যে যেভাবেই বলুক, যেভাবেই মূল্যায়ন করুক, টিচ করুক, যা করুক, আমি আমার সংকল্পে অটল, আমি আমার পথে একতরফা। এখানে কারো রিকমেন্ডেশন অথবা কারোর এখানে অ্যাপিল অথবা কেউ এটা নিয়ে অন্য রকম কথাবার্তা বলুক, আমার কিছু তাহলে কাজের ক্ষেত্রে যখন আমরা একতরফা হতে পারবো তখন সাকসেস